বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান অংশে আমরা পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের আমরা ক্লাস করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব বাতাসের চাপ। আমরা পূর্বে যে আলোচনাগুলো করেছি সেগুলো একটু পর্যালোচনা করি। প্রথমে পড়েছি চাপ একক ক্ষেত্রে প্রযুক্ত বল, তারপরে ঘনত্ব একক ভরের আয়তনকে ঘনত্ব বলে, মানে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এরপর আমরা পড়েছি হলো তোমার তরল বা গ্যাসীয় পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয়। সেখানে আমাদের দেখা হয়েছে হলো এরকম যে চাপ পি সমান এইচ রো জি, তো অর্থাৎ চাপের মান ওই তরলের গভীরতার সমানুপাতিক, গভীরতা যত বাড়বে চাপের মান তত বৃদ্ধি পাবে। এরপর আমরা দেখেছি আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা। কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি ওই তরলের ঊর্ধ্বমুখী বলের জন্য ওজনের বিপরীতে একটি বল অনুভব করে। এই ঊর্ধ্বমুখী বলই হলো প্লবতা। এই প্লবতা কেন্দ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস একটি বিশেষ সূত্র প্রদান করেন। সেই সূত্র অনুসারে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই আপাত হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের সমান। এরপরে আমরা পড়েছি প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র এটি একটি বিশেষ সূত্র এবং এটি বিশেষ কন্ডিশনে এটি প্রয়োগযোগ্য। কন্ডিশন চেঞ্জ হলে প্যাসকেলের সূত্রকে আমরা ওইভাবে বর্ণনা দিতে পারবো না। এক নম্বর কন্ডিশন হলো আবদ্ধ তরলের উপর এটি চাপ প্রয়োগ করা হয়, আবদ্ধ তরল বা গ্যাসীয় পদার্থের উপর। দ্বিতীয় অপশনটা হলো এই চাপ কিছুমাত্র না কমে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। তিন নম্বর অপশন হলো এই চাপ কিভাবে ক্রিয়া করে, এটি তরল বা গ্যাসীয় পদার্থ সংলগ্ন পাত্রের দেয়ালের গায়ে লম্ব বরাবর ক্রিয়া করে। এভাবে আমরা কিন্তু এখানকার বিবরণগুলো দিতে পারি। এখন আসো বাতাসের চাপ নিয়ে। তো বাতাসের চাপের ক্ষেত্রে আমরা একটা বিশাল বায়ুমণ্ডলের নামক বায়ু সাগরের মধ্যে ডুবে আছি। মাছ যেরকম পানির সাগরে ডুবে থেকেও সে বুঝতে পারে না যে সে সাগরে আছে, ঠিক আমরাও ঠিক সেম অপশনে কিন্তু আছি। যে আমাদের এই যে বাতাস দিয়ে আল্লাহ তাআলা আমাদের ভরিয়ে রাখছেন, মুহূর্তের মধ্যে আমরা বাতাস আমরা শ্বাস প্রশ্বাসে ব্যবহার করছি, এটি আল্লাহর অসীম নিয়ামত। তো এই বায়ু আমাদেরকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। আমি সায়েন্সের এই বায়ুমণ্ডলীয় চাপ বিষয়ক কিছু গবেষণামূলক বইয়ে এটা দেখেছি, প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ প্রায় 7.5 কেজির মতো। এবং এটার ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলের এই চাপের পরিমাণ আদর্শ যে মানটা আসে সেটি হলো 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তো অর্থাৎ প্রতি বর্গ মিটারে এই চাপের পরিমাণ হলো 10⁵ নিউটন। তুমি ক্যালকুলেশন করে নিজেও দেখতে পারো যে এটা প্রায়, আমি যে অঙ্কের কথা বললাম, প্রায় ওই রকমই একটা মান আসবে ইনশাল্লাহ। এখন দেখো আমাদের পরবর্তী বিষয়গুলো। বায়ু যে সব দিকে চাপ দেয় তার এখানে একটা প্রমাণ করা হয়েছে, যে এই যে বিশেষ প্রক্রিয়া, এই বক্সের ভিতর থেকে বাতাস বের করে নিলে ভেতরে বাতাস না থাকায় বাহিরের বাতাসের চাপে বক্সের যে কি অবস্থা হয় সেটা তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, এই বি এবং সি নম্বরে। এই যে বোতলের মতো ঠিক সেম প্রক্রিয়ায় পানি বের করে নিয়ে এখানে
তো এটাকে আমরা যখন তাপ দিচ্ছি বা গরম পানি তুলছি তখন কিন্তু এই যে এইরকম আকৃতি ধারণ করছে। দেখো কিভাবে চেকে গেছে বা হ্যাঁকা বাঁকা এরকম আঁকা বাঁকা হয়ে গেছে আর কি। এরপর আছে টরিসেলির পরীক্ষা। এটা সো ইম্পর্টেন্ট একটি থিম। বিজ্ঞানী টরিসেলি উনি 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমুদ্র পৃষ্ঠে এই পরীক্ষাটা করে তিনি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বায়ুমণ্ডলের চাপ হিসেবে ধরে নিয়েছেন এবং তার এই বিধানটাই আজকে প্রচলিত অপশনে আছে। তো এই যে 100 সেন্টিমিটার লম্বা নলের মধ্যে যে উপরে 24 সেন্টিমিটার ফাঁকা থাকে, এই ফাঁকা স্থানের নাম হলো টরিসেলি শূন্যস্থান। বাতাসের চাপ এবং আবহাওয়া। আমরা বাতাসের চাপ ব্যারোমিটার থেকে নির্ণয় করে অতি সহজেই আবহাওয়ার প্রয়োজনীয় যে সতর্কতা সেটা আমরা দিতে পারি। বায়ুমণ্ডলের চাপ যদি ধীরে ধীরে কমে তাহলে আমাদের বুঝতে হবে যে ডে বাই ডে আমাদের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে এবং খুব নিকট ভবিষ্যতে প্রচুর জলীয় বাষ্পর কারণে জমে থাকা মেঘে বৃষ্টি হবে। তার মানে বায়ুমণ্ডলের চাপ যদি ধীরে ধীরে কমে তার অর্থ জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, আর জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঠিক আর বিপরীত যদি হয় তাহলে বিপরীত ঘটনা ঘটবে। অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ যদি ধীরে ধীরে বাড়ে তাহলে আমাকে বুঝতে হবে যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং প্রবাবলি স্থলভাগ থেকে আসা শুষ্ক বাতাস এখানে প্রবেশ করছে। 3 নম্বর হলো হঠাৎ করে যদি বায়ুচাপ কমে যায় তাহলে আমাদের সাথে সাথে রেড অ্যালার্ট জারি করতে হবে এবং আশেপাশের এলাকাতে ঘূর্ণিঝড়ের যে সতর্কবার্তা সেটি প্রচার করতে হবে। এই মোটামুটি আমার মনে হয় এটা ক্লিয়ার। আমি এই অংশ যা পড়ালাম এগুলোতে কোনো প্রবলেম আছে কি না? স্যার না, আপাতত এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে কি আমি এলাস্টিসিটিটা আর একটু পড়াই দেই নাকি? জি স্যার। হ্যাঁ, তোমার তো পড়তে কোনো প্রবলেম হওয়ার কথা না। না স্যার। আচ্ছা, এরপরেও তুমি বাসায় পড়বা এবং যদি কোথাও সমস্যা বের হয় যে কোনো লাইন বা শব্দে ইনশাল্লাহ আমাকে বলো, আমি নেক্সট ক্লাসে সেটি বুঝিয়ে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তো স্থিতিস্থাপকতা বা এলাস্টিসিটি কি? প্রথমে আগে তোমাকে এলাস্টিক জিনিসটা বোঝা লাগবে। এলাস্টিক কি দেখছো? স্যার ইলাস্টিক, জি স্যার দেখছি। কোথায় ব্যবহার হয়? আর এটা ওই যে কাপড়কে শক্ত বা মানে কাপড়ে ব্যবহার করা হয় স্যার, বিশেষ করে কোমরের কাছে, ইয়েস, পায়জামাতে। এটা কমন ভাবে মেয়েরা বেশি ব্যবহার করে, মেয়েদের যে কোনো কাপড়ে এলাস্টিকটা বেশি থাকে। আর ছেলেদের মধ্যে অনেক সময় এই যে পাজামা বানায় নেওয়া হয় যেগুলো, বা প্যান্ট, হালকা প্যান্ট বানায় নেওয়া হয় যেগুলো, সেগুলোতে কিন্তু এলাস্টিক জাতীয় জিনিস থাকে। অবশ্য এলাস্টিকের বিকল্প হিসেবে অনেকে ফিতাও ব্যবহার করে। তারপরে এলাস্টিকটাই মনে হয় বেশি জনপ্রিয়, কারণ এটা সুবিধা হলো এটাকে কোমরে ধরে রাখার জন্য ওই যে বাঁধাবাঁধি করার যে বিরক্ত সেটা হওয়া লাগে না। কি বলো? জি স্যার। এখন আমি আসি এলাস্টিকের বৈশিষ্ট্যটা কি। এলাস্টিককে টানলে লম্বা হয়, ছেড়ে দিলে আবার খাটো হয়ে যায়। এই যে কোনো বস্তুকে বিকৃত করলে সেটা বিকৃত হতে চায় না, সেটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা আগের অবস্থায় ফিরে যায়। এই যে আগের অবস্থায় ফিরে যাওয়ার এই বিশেষ ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা বা এলাস্টিসিটি। বুঝতে পারছো কি? জি স্যার। তুমি যে কোনো বস্তুকেই তুমি বিকৃত করো, ও বিকৃত হতে চাবে না।
ও চাবেই না যে আমাকে কেন তুমি এরকম টেনে টেনে মানে বিকৃত করছো। তাহলে ও যে স্যার ইলাস্টিকে এলাস্টিকটা একটু ভালো উদাহরণ, বাট তুমি এমনি যদি খাতাও যদি তুমি এরকম মানে বেঁকে নাও, খাতা কি ওরকম বাঁকতে চায়? প্রথমে চায় না, আবার যদি সহজে তো বাঁকতে হবে। আমি যদি বেঁকেও দেই সেটা আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। এই যে আগের অবস্থায় ফিরে আসার চেষ্টাটার নামই হলো তোমার কি, বুঝতে গার্ডার পারছো? কি স্যার হবে, যেগুলো স্যার ওই যে গার্ডার। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, রাবার 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 প্লাস্টিক ওগুলোই। আহ স্থিতিস্থাপক সীমা বলে একটি শব্দ আছে। ধরো তুমি একটা বস্তুকে টেনে ছেড়ে দিলে, আগের অবস্থায় ফিরলো, আবার টেনে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরলো, এবার টেনে ছেড়ে দিচ্ছ আর আগের অবস্থায় ফিরছে না, তাহলে তুমি ওই স্থিতিস্থাপকের ওই সীমাটা অতিক্রম করছো, ফলে ওই বস্তুটা এমন ভাবে বিকৃত হচ্ছে যে আগের অবস্থায় আর ফিরছে না, সেটা আঁকা বাঁকা বা ওইরকম কিছু একটা হয়ে আছে। কি বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে পারছি। তাহলে এটাই হলো সীমা। এই সীমাটা অতিক্রম করলে কিন্তু পদার্থ গুলো ভেঙে যায় বা ছিঁড়ে যায় বা ধ্বংস হয়ে যায়। এরপরে হলো তোমার বিকৃতি। বিকৃতি হলো তোমার একটা সংখ্যা, বিকৃতি সাধারণত কোনো একক নেই। স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সীমার মধ্যে একক ক্ষেত্রে যে একক ভাবে যে পরিবর্তন আসে সেটার নামই হলো বিকৃতি। আর এই যে বিকৃতির কারণে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বিপরীতমুখী বল পায়, অর্থাৎ প্রতিরোধকারী বল পায়, এই প্রতিরোধকারী বলটাই হলো পীড়ন। দেখো কেউ যদি কারো উপর জোরাজুরি করে, তখন কিন্তু অনেকেই বিরক্ত বলে, দেখো আমাকে জোরাজুরি করো না, পিড়াপিড়ি করো না, আমি এটা করব না বা আমি করতে পারছি না, কি এরকমই তো বলা হয় নাকি? জি স্যার, এই যে এরকমটাই বলা হয়। পিড়াপিড়ি করা মানে জোর করা হচ্ছে, কিন্তু সে সে ওই কাজটা করতে চাচ্ছে না, সে উল্টা দিকে প্রতিক্রিয়া দিচ্ছে, এই প্রতিক্রিয়া বলটাই হলো পীড়ন। তুমি খুব ভালো করে পড়ে দেখো, এইটাই মানে তুমি কোনো বস্তুকে বিকৃত করতে চাচ্ছ, ও বিকৃত হতে চাচ্ছে না, ও প্রতিনিয়ত তোমার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করছে, এই প্রতিরোধটাই হলো পীড়ন। ক্লিয়ার? জি স্যার, আমি ক্লিয়ার। এখন হুকের সূত্র, বিজ্ঞানী হুক উনি পীড়ন এবং বিকৃতির উপরেই সূত্রটা প্রদান করেন। তিনি বলেন যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ বিকৃতি যত বেশি হবে পীড়ন তত বেশি হবে, বিকৃতি যত কম পীড়ন তত কম। জি স্যার। এটা বিজ্ঞানী হুকের সূত্র। আচ্ছা বেশি, মানে তার স্যার বেশি মানে, গুতাগুতি করলে আরো বরং বেশি বিক্রি হবে। হ্যাঁ তার মানে হলো পীড়ন মানে প্রতিরোধকারী বল, প্রতিরোধকারী বল কখন বেশি হবে কম হবে, এখানকার উত্তর হলো এটাই যে পীড়ন বল যত বেশি বিকৃতি তত বেশি, পীড়ন যত কম বিকৃতি তত কম। তাহলে পীড়ন বিকৃতির সমানুপাতিক এই অপশনটা ব্যবহার করে এখানকার কার্যক্রমগুলো আছে, এই সূত্র আছে। এখন দেখো লাস্ট হলো তোমার পদার্থের তিন অবস্থা, কঠিন তরল গ্যাস। আমরা এই তিন অবস্থা নিয়ে অলরেডি রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি। ছবির সাথে ছবির দিকে তাকালেই নিশ্চয়ই বুঝতে পারবা যে এই জাতীয় ছবি ছিল সেটা। তো স্বাভাবিকভাবে এই পদার্থগুলোর অণু তার নিজের জায়গা থেকে অনবরত কাঁপতেছে, কঠিন পদার্থ। যখন আমি তাপ দেওয়া শুরু করলাম এই কম্পনটা বেড়ে যাবে, কম্পন বেড়ে গেলে ওই অণুগুলোর মধ্যে গ্যাপ জায়গা বাড়বে, গ্যাপ জায়গা যখন বাড়বে তখন আন্তঃআণবিক শক্তি কমে যাবে, আন্তঃআণবিক আকর্ষণ এটা বেড়ে যাবে। তো এই আণবিক আকর্ষণটা যখন বাড়বে তখন আমাদের কি করতে হবে, যে এদেরকে তাপ দেওয়া শুরু করব, তাপ দেওয়া শুরু করলে এদের মধ্যে গ্যাপ বেড়ে যাবে, ফলে পরস্পর প্রতি যে আকর্ষণ এটা কমে যাবে। এই অবস্থায় পদার্থগুলো যদি স্বাধীনভাবে চলাচল করে তাহলে সেটি কঠিন থেকে তরলে রূপান্তর হয়। ঠিক সেম প্রক্রিয়াতে ওই তরলকেও যদি
ক্রমান্বয়ে তাপ দিয়ে গ্যাসীয় করা হয়, তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। আর আমার মনে হয় এটা নিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে কি? না স্যার, তাপ প্রয়োগ এটা অবস্থার বুঝতে পারছি। পরিবর্তন এটা এমনি পারবা। জি স্যার, রসায়নে দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, পদার্থের আণবিক গতিতত্ত্ব। আণবিক গতিতত্ত্বটা এই যে পড়াটা পড়লাম ওটারই একটা মৌলিক থিম, যে কোনো পদার্থের পরমাণু তার নিজস্ব তাপমাত্রায় একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এটি কম্পিত হয়। পদার্থের এই আণবিক গতিতত্ত্ব থিমে আমরা শুধু এই গতির ওপরে আলোচনাটা নিবদ্ধ রাখবো। তো পদার্থের যে তোমার আণবিক গতিতত্ত্ব, সেই অপশনেও কিন্তু আমাদের একই প্রবলেম আছে, যে পদার্থের অণুগুলোতে তাপ প্রয়োগ করলে এই পদার্থগুলো কম্পিত হতে থাকে। এই কম্পিত হওয়ার অপশন থেকে মূলত পড়াটা এখানকার শুরু। আণবিক গতিতত্ত্বের ব্যাপারটা কিন্তু খুবই ক্লিয়ার। স্বাভাবিক তাপমাত্রা যে কোনো পদার্থের অণুগুলো তার স্বাভাবিক অবস্থান থেকে এটি কাঁপতে থাকে, তারপর থেকে পুরো অপশনটা এখানে আছে। তো ওটার কি ওই পর্যন্তই থাক নাকি? জি স্যার, এই পর্যন্ত থাক। হ্যাঁ, তাহলে তোমার এরপরে আর অল্প কিছু থাকলো, তো ওটা ইনশাল্লাহ ইয়েতেই শেষ করা যাবে। আমরা চতুর্থ অবস্থা করে দিই, এটা এইটুকুই তো, আর তো নাই। চতুর্থ অবস্থাটা একটু দেখে নাও কষ্ট করে। সেটা হলো কি, যে কোনো পদার্থ জি স্যার, অবশ্যই। যখন গ্যাসীয় অবস্থায় থাকার মধ্যে প্রচুর তাপে এবং চাপে অবস্থান করে, তখন তার মধ্যে কিছু ইলেকট্রন ফ্রি হয়ে যায়। এই ফ্রি ইলেকট্রন গুলো ওই পদার্থের আয়নের সাথে মিশ্রিত হয়ে ছড়িয়ে পড়ে। এই ধরনের আয়নকে বলা হয় তোমার, কি বলা হয়? প্লাজমা। প্লাজমা। না, আয়নের মিশ্রণ আর কি, আয়ন আর অক্সিজেনের মিশ্রণ, প্লাজমা। এর মধ্য দিয়ে যদি নতুন করে কোনো মিশ্রণ বা কোনো অপশন যদি তৈরি করার ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পদার্থের এই চতুর্থ অবস্থার বিষয়গুলো আমাদের বিবেচনায় নিয়ে আসতে হয়। আমরা জানি গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন নাই, এর নির্দিষ্ট আয়তন না থাকলেও নির্দিষ্ট কিন্তু আকার আছে, যেটি গ্যাসীয় পদার্থের স্বাভাবিক ধর্ম থেকে একটু ভিন্ন। স্যার, বাস্তবে স্যার প্লাজমার কি কোনো উদাহরণ পাওয়া যায়? হ্যাঁ, তোমাকে ছোট্ট আমি একটা। একটা উদাহরণ দিতে পারি। এখানে প্লাজমার ক্ষেত্রে বলা আছে যে প্লাজমাতে ধাতব পাত কাটা হয়। তা আমি ওই যে তোমার বাহিরের দেশে যে সিনেমাগুলো হয়, সেখানে হাতে এক ধরনের সেন্সর লাগানো থাকে, ওরা যে বরাবর ধরে সেই বরাবর সবকিছু কেটে দেয়। তুমি নিশ্চয়ই এই দৃশ্য দেখছো। জি স্যার, আমি দেখছি এটা। হ্যাঁ, সেখানে এই জাতীয় জিনিসই কিন্তু ওখানে ছাড়া হয়, যাতে ওটা ঠিক আছে কি। জি স্যার, আমি এখন বুঝতে পারছি বিষয়টা। ওই ধাতব পাতের ফুটা বের করা বা সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রকে পরিষ্কার করা, বা তেল এবং পানি মিশ্রিত হয় না, কিন্তু এটা দ্বারা যদি ব্লেন্ডিং করা হয় এটা মিশ্রিত হবে, এরকম বিষয়গুলো এখানে আছে। তো আজকে আমরা এই আলোচনার মধ্য দিয়ে মূলত এখানকার টপিকটা শেষ করছি। তোমার আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আমার কোনো প্রশ্ন নাই এখানে। তাহলে আমি এটা আপাতত ভাবে ক্লোজ করছি।